একজন সাধারণ ওয়ার্কার কনস্ট্রাকশনের কাজ করতে গিয়ে একটা হাইস্টের প্ল্যান সাজায়। এর জন্য সে এমন সব কাণ্ড করে বসে যা তুমি কল্পনাও করতে পারবে না। বিশাল এক রেসিং ট্র্যাকের নিচে থাকা ভল্ট থেকে কিভাবে তারা কোটি টাকা চুরি করে তা জানাতে হাজির হলাম লোগান লাকি মুভির এক্সপ্লেনেশন নিয়ে। কথা দিচ্ছি তোমার লাইফে থাকা হাইস্ট মুভিগুলোর মধ্যে সেরা একটা মুভি দেখতে চলেছ। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা জিমি লোগান নামের একজন কনস্ট্রাকশন ওয়ার্কারকে দেখতে পাই। জিমি ক্যালিফোর্নিয়ার একটা রোডের নিচের আন্ডারগ্রাউন্ড টানেলের একজন ওয়ার্কার হিসেবে কাজ করছিল। হঠাৎ কাজ করার মাঝপথে তার ডাক পড়ে ম্যানেজারের রুমে। এরপর ম্যানেজার তাকে জানায় যে সে আর এখানে কাজ করতে পারবে না, অর্থাৎ তাকে সরাসরি এই চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। কারণ কেউ একজন নাকি কিছুদিন আগে তাকে কাজের মাঝখানে খোঁড়াতে দেখেছিল, আর কোম্পানির কর্মকর্তার কাছে এটা একটা সেফটি ইস্যু। আসলে জিমি জন্ম থেকেই এই সমস্যাটাই ছিল যা সে সিভিতে উল্লেখ করেনি। কোম্পানির ইন্স্যুরেন্স পলিসিতে এর জন্য সমস্যা তৈরি হতে পারে, ফলে তাকে চাকরি থেকে বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। ম্যানেজারও তাকে এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিতে বলে। এভাবে চাকরি হারিয়ে জিমি ভীষণ হতাশ হয়ে পড়ে। তারপর সে তার বোন ম্যালির কাছে যায়, কারণ আজকে তার মেয়ে স্যান্ডির গানের রিহার্সেল রয়েছে। তাই সে ম্যালিকে তাকে ড্রাইভ করে নিয়ে যেতে বলে, কিন্তু ম্যালি জানায় স্যান্ডির রিহার্সাল গতকালই হয়ে গেছে, আর গতকাল সে নিজেই তাকে সেখানে নিয়ে গিয়েছিল। মানে জিমি আসলে এই রিহার্সেলের তারিখটা পুরোপুরি ভুলে বসেছিল। তখন সে সোজা তার মেয়ে স্যান্ডির কাছে যায়। এখানে আমরা দেখতে পারি স্যান্ডি এখন তার মা ববি এবং সৎ বাবা মুডির সাথে থাকে। কয়েক বছর আগে জিমি আর ববির ডিভোর্স হয়ে গিয়েছিল। তারপর থেকে স্যান্ডি তার মায়ের সাথেই থাকে। তবে জিমি প্রায় তার মেয়েকে দেখতে আসে, কিন্তু এবার ববি তার উপর অনেকটা রেগেছিল। স্যান্ডিকে মেলি ড্রাইভ করে নিয়ে যাওয়ায় তার পছন্দ হয়নি। তবে তাদের এই তর্কের মাঝে স্যান্ডি এসে পড়লে তর্ক থেমে যায়। এরপর স্যান্ডি সৎ বাবা মুডি এসে তাকে মুভি দেখতে নিয়ে যাওয়ার কথা বলে। অন্যদিকে ববি জিমিকে জানায় যে তারা এই বাড়িটা বিক্রি করে অন্য শহরে মুভ করতে চলেছে, কিন্তু এই শহর এখান থেকে অনেক বেশি দূর। তাই জিমি তাকে বলে তারা স্যান্ডিকে নিয়ে সেখানে যেতে পারবে না, কারণ সে প্রতি সপ্তাহে তার মেয়ের সাথে দেখা করতে কিভাবে এত দূর যাবে। কিন্তু ববি তার কথায় তেমন কোনো একটা পাত্তা দেয় না। তাছাড়াও জিমির এখন এই সামর্থ্য নেই যে সে তার মেয়েকে নিজের কাছে রাখবে। তাই বাধ্য হয়ে জিমি সেখান থেকে চলে আসে। এরপর সে হতাশ হয়ে একটা বারে ড্রিঙ্কস করতে যায়। এই বারের বারটেন্ডার ছিল তারই আপন ভাই ক্লাইড। ক্লাইড অতীতে ইউএসএ মিলিটারির একজন সোলজার ছিল, তবে ইরাক যুদ্ধে ফাইট করতে গিয়ে তার একটা হাত উড়ে যায়। এরপর থেকে সে এক হাতেই বারের দেখাশোনা করে। অন্যদিকে জিমির উপায়ে সমস্যা রয়েছে, ফলে বারে উপস্থিত থাকা কিছু লোক তাদের এই শারীরিক সমস্যা নিয়ে মজা করতে থাকে। তাদের মধ্যে ম্যাক্স নামের এক ব্যক্তি ছিল। সে আমেরিকার বিখ্যাত রেসিং সিরিজ নাসকারের একটা টিমের মালিক। সে তার লোকদের সাথে ক্লাইডকে নিয়ে মজা করতে থাকে। তখন জিমি তার ভাইয়ের অপমান সহ্য করতে না পেরে তাদের সাথে মারামারি শুরু করে দেয়। অন্যদিকে ক্লাইড তখন বারের বাইরে এসে ম্যাক্সের গাড়িতে একটা অ্যালকোহলের বোতল ছুঁড়ে মারে। তারপর সে ওই গাড়িতে আগুন লাগিয়ে দেয়। শখের গাড়িটাকে জ্বলতে দেখে ম্যাক্স দ্রুত বাইরে এসে ভিডিও করতে থাকে, কারণ এতে করে সে ক্লাইডের বিরুদ্ধে মামলা করতে পারত। কিন্তু জিমি তখন বাইরে এসে তাদের ফোনগুলোকে কেড়ে নিয়ে সেই আগুনে ফেলে দেয়। এরপর দুই ভাই জিমির বাসায় চলে আসে। সেখানে গিয়ে ক্লাইড জানতে পারে যে জিমি বেশ কিছুদিন ধরে একটা ডাকাতির প্ল্যান করছে। তখন সে তার কাছ থেকে এই ব্যাপারে জানতে চায়, আর জিমিও তাকে পুরো ব্যাপারটা খুলে বলে। সে বলতে থাকে বেশ কিছুদিন ধরে শার্লট মোটর স্পিডওয়ের নিচে কনস্ট্রাকশনের কাজ করেছিল সে। এই রেসিং ট্র্যাকে নাসকার সহ বেশ কিছু ফেমাস রেসিং সিরিজের রেস করা হয়। কনস্ট্রাকশনের সময় সে জানতে পেরেছিল এখানকার সব টাকা পয়সা কিছু পাইপের সাহায্যে গোপন ভল্টে যায়। সেই রেসিং ট্র্যাকের নিচের টানেলের ভিতরেই ওই পাইপগুলো রয়েছে। আর সেই পাইপ দেখে জিমির মাথায় একটা হাইস্টের আইডিয়া আসে। ক্লাইডও তার প্ল্যান শুনে রাজি হয়ে যায়, কারণ তাদের দুজনের আর্থিক অবস্থা খুবই খারাপ। এখন যদি তারা এই হাইস্ট সফলভাবে শেষ করতে পারে তাহলে টাকার কোনো আর অভাব হবে না। কিন্তু এত বড় ডাকাতিতে তাদের কিছু সঙ্গী দরকার। মোটর স্পিডওয়ের ভল্টটিকে অনেক হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়, এমনকি তাদের নিজস্ব পুলিশ ফোর্স এবং জেলও রয়েছে। ফলে এখান থেকে ডাকাতি করতে হলে তাদের কিছু এক্সপার্ট টিমমেট দরকার। এর জন্য প্রথমে তারা জো ব্যাং নামের এক ব্যক্তির সাথে জেলের ভিতরে গিয়ে দেখা করে। জো ইতিমধ্যে একটা চুরির মামলায় জেল খাটছিল, কেননা তার চেয়ে বড় ভল্ট এক্সপার্ট আর এই শহরেই নেই। কিন্তু জেলের মধ্যে থেকে সেই হাইস্টে তাদেরকে কিভাবে সাহায্য করবে, কেননা এখনো তার আরো 5 মাস জেল খাটা বাকি। এখন ভল্ট খোলার জন্য তাকে এই জেল থেকে বেরিয়ে হাইস্ট শেষে আবারও সবার অগোচরে ফিরে আসতে হবে। তখন জিমি জানায় যে এই ইম্পসিবল
কাজটা করার জন্য তার কাছে একটা প্ল্যান রয়েছে। আর জো তখনই তাদের কথায় রাজি হয়ে যায়, তবে সে শর্ত দেয় যে এই হাইস্টে তার দুই ভাইকেও নিতে হবে। তাই জিমি আর ক্লাইড তাদের ভাইদের সাথে দেখা করতে যায়। তাদের নাম ছিল স্যাম এবং ফিশ। ফিশ ছিল বড় মাপের কম্পিউটার এক্সপার্ট, ফলে সে তাদের টিমের একজন গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে উঠতে পারবে। তবে ফিশ আর স্যাম প্রথমে বলে যে তারা অনেক আগে চুরিচামারি ছেড়ে দিয়েছে, কিন্তু যেহেতু তাদের ভাই জিমিকে এখানে পাঠিয়েছে তাই অবশেষে তারা রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে জেলের ভিতরে গিয়ে জোর সাথে দেখা করে। তখন জো তাদেরকে বেয়ার নামের এক ব্যক্তির কাছ থেকে একটা ব্যাগ কালেক্ট করতে বলে। তাদের কথা মতো তারা ওই ব্যক্তির সাথে দেখা করে ব্যাগটা নিয়ে নেয়। এদিকে জিমির ভাই ক্লাইড হঠাৎ ইচ্ছে করে একটা দোকানের ভিতর তার গাড়ি ঢুকিয়ে দেয়, কারণ তাদের প্ল্যান অনুসারে জেলে গিয়ে জোর সাথে তার মিট আপ করার কথা। তো পুলিশ এই ঘটনায় ক্লাইডকে অ্যারেস্ট করে নিয়ে তাকে আদালতে তোলে। ক্লাইড একজন সাবেক ইউএস সোলজার হওয়ার কারণে বিচারক তাকে স্রেফ 90 দিনের সাজা দেয়। তারপরে তাকে ঠিক সেই জেলে নিয়ে যাওয়া হয় যেখানে আগে থেকে জো রয়েছে। মানে প্রতিটা প্ল্যানই তারা খুব নিখুঁতভাবে সাজিয়ে রেখেছিল। এবার জেলে ঢোকার পর ক্লাইড আর জো একসাথে মিলে প্ল্যান করতে থাকে। অন্যদিকে ম্যালি জেলখানার সাপ্লাই মেইনটেনেন্স ভ্যানটিকে ফলো করে কিছু মাপজোক সেরে নেয়। মানে এতদিনে সেও এই প্ল্যানে যুক্ত হয়ে গেছে। এদিকে জিমিও তার এক বন্ধুর সাথে দেখা করে একটা ট্রাক ভাড়া করে। সেখান থেকে বেরিয়ে তারা পুরানো এক ক্লাসমেট সিলভিয়ার সাথে দেখা করে। সিলভিয়া তার শরীরের ক্ষত দেখতে পেয়ে তাকে একটা ভ্যানের ভিতরে নিয়ে আসে। সে মূলত কিছু ডোনেশনের সাহায্যে একটি ভ্রাম্যমাণ হসপিটাল চালায়। এই ভ্যানটিতে সে ছোটখাটো একটা হসপিটাল সেট আপ করেছে যাতে অসহায় কিংবা গরিবদের সে বিনামূল্যে চিকিৎসা দিতে পারে। জিমির শরীরের ক্ষত স্থানটা দেখে সিলভিয়া তাকে ফ্রিতে টিটেনাস ইনজেকশন দিয়ে দেয়। তখন জিমিও তার উপর কিছুটা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সে এখানে সিলভিয়ার উপরে ক্রাশ খেয়ে বসে। তবে ট্রিটমেন্ট শেষে সে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এদিকে ম্যালি আবার কিছু তেলাপোকা ধরে এনে সেগুলোকে রং করতে থাকে। এই অদ্ভুত কাজটার পিছনে একটা জিনিয়াস আইডিয়া ছিল, যা তোমরা একটু পরে জানতে পারবে। অন্যদিকে জিমির সাথে হঠাৎ তার সাবেক ম্যানেজারের দেখা হয়ে যায়। ম্যানেজার তাকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করে। সেই সাথে সে এও জানায় তাদের কনস্ট্রাকশন ওয়ার্ক নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যাচ্ছে, তাই তারা খুব দ্রুত এখান থেকে মুভ করতে চলেছে। তখন এই কথা শুনে জিমি ভীষণ ঘাবড়ে যায়, কারণ কাজ বন্ধ হয়ে গেলে ওয়ার্কারের ছদ্মবেশে এই হাইস্ট করা সম্ভব না। তাই সে সবাইকে জানিয়ে দেয় যে তাদের এই হাইস্ট এক সপ্তাহ আগিয়ে আনতে হচ্ছে। তবে ম্যালি আবার এতে কিছুটা চিন্তিত হয়ে পড়ে, কারণ এক সপ্তাহ আগিয়ে আনার ফলে তাদের হাইস্টটা হবে একটা রেসের দিনে, আর এই রেসটা বছরের সবচেয়ে বড় কার রেস। ফলে সেদিন এই ট্র্যাকে প্রচুর দর্শক আর সিকিউরিটি থাকবে। তবে জিমি এটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করছে না। সে জানায় এই সব কিছুই তার কাছে খুব একটা ম্যাটার করে না। ফলে তাদের প্ল্যান অনুসারে ম্যালি সেই ভল্টের একজন কর্মীকে একটা কেক গিফট করে। গ্লিমা নামের সেই মেয়েটির সেদিন জন্মদিন ছিল। মেলি নিজের কোনো পরিচয় না দিয়ে তাকে কেকটা পাঠিয়ে দেয়, আর গ্লিমাও কারো কাছ থেকে সারপ্রাইজ এসেছে ভেবে কেক কেটে সবাইকে খাওয়ায়। তবে এর মাঝে তার কাছে খবর আসে যে কেউ একজন তার গাড়িটাকে হিট করে চলে গেছে। ফলে কেস করার থেকে শুরু করে গাড়ি ঠিক করতে গিয়ে তার কিছু সময় ব্যয় হয়। এরপর যখন সে ভল্টে ফিরে আসে তখন ইতিমধ্যে 5:30 বেজে গিয়েছিল। আর এখানকার নিয়ম অনুযায়ী ঠিক 5:30টায় ভল্টের দরজা অটোমেটিক বন্ধ হয়ে যায়। ফলে তার ওই কেকটাও ওই ভল্টেই থেকে যায়। এদিকে রাতের বেলায় জিমি তার সঙ্গীদের নিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের ছদ্মবেশে ট্যানেলে ঢুকে পড়ে। তারপর ওই রং করা তেলাপোকাগুলোকে ট্যানেলের বিভিন্ন পাইপের মুখে রেখে দেয়। পরের দিন সকালে ভল্টে কাজ করতে এসে গ্লিমা দেখেছে তার কেকের উপরে তেলাপোকায় ভর্তি হয়ে আছে। তাই এবার সে কিছু লোককে ডেকে ভল্টটা পরিষ্কার করায়। আর এই লোকগুলো ছিল স্যাম আর ফিশ। তারা জিমিকে ফোন করে জানায় যে কোন রঙের তেলাপোকাগুলো কেকের উপরে ছিল। আসলে এর মাধ্যমে জিমি বুঝতে পারে যে কোন পাইপগুলো সরাসরি ভল্টের সাথে কানেক্টেড। ভাইরে ভাই, এই লেভেলের জিনিয়াস আইডিয়া আমি এর আগে কোনো মুভিতে দেখিনি। এরপর জেলের ভিতরে ক্লাইড আর জো যা দেখে তাতে লিটারেলি মাথা ঘুরে যায়। প্রথমে জো জেলের ওয়ার্ডেনের সামনে বমি করে দেয়, ফলে তাকে অসুস্থ ভেবে নার্সের কাছে নিয়ে যাওয়া হয়। তখন ট্রিটমেন্ট শেষ হওয়ার আগে সে বাথরুমে যেতে চায়, কিন্তু নার্স তাকে বেডেই শুয়ে থাকতে বলে। ঠিক সেই সময় একজন ওয়ার্কারের ছদ্মবেশে ফ্লোর মুছতে থাকে ক্লাইড। সে এসে বলে আমি এই লোকটাকে বাথরুমে নিয়ে যেতে পারবো। তাই নার্সও তাকে জেলের কর্মী ভেবে জোকে নিয়ে যেতে দেয়। তখন তারা দুজনে মিলে ওয়াশরুমে ঢুকে এবং তারপর তারা এক্সপার্ট স্টাইলে ভেতরের দরজা খুলতে থাকে। এভাবে সবগুলো দরজা খুলে তারা জেলের বাইরে বেরিয়ে আসে। তারপর তারা জেলের স্টোর রুম থেকে একটা কাঠের বক্স বের করে।
এই বক্সটি তারা ম্যালির দেওয়া মেজারমেন্ট অনুসারে আগে থেকেই বানিয়ে রেখেছিল। এবার তারা বক্সটিকে জেলের সেই প্রিজন ভ্যানের নিচে লাগিয়ে নিজেরা তার মধ্যে ঢুকে পড়ে। ফলে কিছুক্ষণ পর ভ্যানটা তাদের নিয়ে বেরিয়ে গেলেও পুলিশ কোনোভাবেই ধরতে পারে না। এদিকে কিছুক্ষণ ড্রাইভ করার পর তেল নেওয়ার জন্য ভ্যানটার ড্রাইভার একটা পাম্পে গাড়ি থামায়। ঠিক তখনই এই সুযোগে তারা গাড়ি থেকে বেরিয়ে এসে অন্য আর একটা গাড়িতে উঠে পড়ে। আর এই গাড়িতে তাদের জন্য ম্যালি আগে থেকে অপেক্ষা করছিল। এখন এই গাড়িটা সে মুডির কাছ থেকে চুরি করে এনেছে। এবার সে তাদেরকে ড্রাইভ করে নিয়ে যায়। আর এখানেও তারা একটা চালাকি করে বসে। পথে থাকা একটা পুলিশ চেকপোস্টে তারা একটা ফেক কমপ্লেন করে। তাই পুলিশ যখন এই কমপ্লেন নিয়ে ব্যস্ত ছিল তখন তারা দ্রুত গতিতে চেকপোস্ট পার হয়ে যায়। এদিকে জেলের ভিতরেও আগে থেকে তার কিছু লোক ভাড়া করে রেখেছিল। এবার সেই লোকগুলো তাদের প্ল্যান অনুসারে জেলের মধ্যে একটা গন্ডগোল লাগিয়ে দেয়। ফলে কয়েদিদের মধ্যে শুরু হয় প্রচন্ড মারামারি, যার ফলে ওয়ার্ডেন এসে তখন রেড অ্যালার্ট জারি করে। আর জেলের সমস্ত গার্ডরা এই গ্যাঞ্জাম থামাতেই ব্যস্ত হয়ে পড়ে। এখানে দেখা যায় জেলের কয়েদিরা তাদের কাছে কিছু হাস্যকর দাবি পেশ করে। আর এই চক্করে জো এবং ক্লাইড পালিয়ে যাওয়ার ব্যাপারটা চাপা পড়ে যায়। এদিকে ফিশ এবং স্যাম শহরের একটা সার্ভারকে এক্সপ্লোসিভ দিয়ে উড়িয়ে দেয়। ফলে রেস দেখতে আসা দর্শকদের কারোরই কার্ড কাজ করে না। তাই তারা এবার সবাই ক্যাশ টাকা দিয়ে পেমেন্ট করতে থাকে। এতে করে সেই ভল্টে আরো বেশি বেশি ক্যাশ জমা পড়বে। মানে ঠিক কি লেভেলের জিনিয়াস এরা, একবার চিন্তা করো। তো শিডিউল অনুসারে ঠিক সময়ে রেস শুরু হয়। অন্যদিকে জো ক্লাইডকে নিয়ে শপিং এ যায়। সে কিছু আজব আজব জিনিস কেনে যা দেখে ক্লাইডও বুঝতে পারে না হচ্ছেটা কি। হাইস্টের দিনে কেউ ব্লিচ পেন, গামিং বেয়ার কিংবা লবণ কেন কিনতে যাবে? তবে এগুলো দিয়ে সে যা খেলা দেখাবে তা তোমাদের হুশ একদম উড়িয়ে দেবে। এদিকে এবার আমরা দেখতে পাই যে রেসিং এর টাকা রাখা এই ভল্টটা ঠিক কিভাবে কাজ করে। মূলত ক্যাশ কাউন্টার থেকে এক ধরনের বিশেষ জারে করে টাকাগুলো পাইপের মধ্যে দিয়ে ভল্টে পাঠানো হয়। এভাবে সব টাকাগুলো ক্যাশ কাউন্টারের সাথে অনেকগুলো পাইপের মাধ্যমে ভল্টটিতে সংযুক্ত রয়েছে। এই পাইপের মধ্যে টাকা ভর্তি জারটা ভল্টের মুখে এসে আপনা আপনি খুলে যায়। তারপর সেই টাকাগুলো ভল্টে জমা হলে জারটা পাইপের মাধ্যমে আবারও কাউন্টারে ফিরে আসে। মানে এখানে বেশ সিকিউর আর হাইলি অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে। তবে এই সব কিছু জো আর জিমিদের হাতে স্রেফ ফেলনার মতোই। জো আর ক্লাইড তাদের শপিং শেষে জিমির সাথে দেখা করে। তারপর তারা তিনজন মিলে একটা পাইপ দিয়ে ময়লা ভর্তি একটা ডাস্টবিনে এসে পড়ে। এরপর তারা টানেলের দরজা খুলে সেই পাইপগুলোকে দেখতে পায়। জিমি আগে থেকেই এই রুমের পাসওয়ার্ড জানতো, কারণ সে অনেকদিন ধরে এখানে কাজ করেছে। এরপর সে জোর হাতে ব্লিচ আর গামি বিয়ার দেখে বেশ অবাক হয়। তবে জো জানায় এগুলোই হলো তার এক্সপ্লোসিভ, কারণ ব্লিচ আর গামিং বিয়ার এবং লবণের বিক্রিয়ায় তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড। আর এই কেমিক্যালেই তৈরি হয় দুনিয়ার সব বোম। মানে এখানে সে সায়েন্সকে কাজে লাগিয়ে এক্সপ্লোসিভ তৈরি করতে যাচ্ছে। এর জন্য প্রথমে জো তার কেমিক্যালগুলোকে একটা জারে মিশিয়ে নেয়। তারপর সে একটা পাইপ কেটে নিয়ে জারটিকে তার ভিতরে ঢুকিয়ে দেয়। আর ঠিক তার কয়েক সেকেন্ড পরেই পাইপের ভিতরে একটা বিস্ফোরণ ঘটে। ফলে এবার এই পাইপের মুখটা স্থায়ীভাবে খুলে যায় আর অটোমেটিক সিস্টেমটা বন্ধ হয়ে যায়। তাই এখন তারা চাইলে ভেতরে থাকা টাকাগুলো কালেক্ট করতে পারবে। আর এর জন্য এই লোকগুলো আর এক জিনিয়াস আইডিয়া কাজে লাগায়। তাদের জন্য এখানে আগে থেকে ভ্যাকুয়াম টিউব নিয়ে অপেক্ষা করছিল ফিশ আর স্যাম। এবার তারা সেই ভ্যাকুয়াম টিউবটি দিয়ে ভল্টের ভিতর থেকে টাকা বের করতে থাকে। এভাবে তারা অনেক টাকা বের করে নিয়ে ময়লার পলিথিনে টাকা ভরে নেয়। ভাই রে ভাই, কি লেভেলের হাইস্ট প্ল্যান, একবার চিন্তা করো। তবে এখানে তারা একটা গন্ডগোল পাকিয়ে ফেলে। ক্লাইড ভুলে ভ্যাকুয়ামটা রিভার্স করে দিয়েছিল। ফলে ভল্টের ভিতরে থাকা টাকা বের হওয়ার বদলে ভ্যাকুয়াম টিউবটি উল্টো পথে বাতাস টানতে থাকে। তখন হঠাৎ করে ক্লাইডের নকল হাতটা টিউবের ভিতরে ঢুকে যায়। আর এই গন্ডগোলের ফলে ফিশ আর স্যামের সাথে একটা তর্ক শুরু হয়। তবে জো আর জিমি তখন তাদেরকে থামিয়ে আসে। এরপর তারা টাকা ভর্তি ব্যাগগুলো ময়লার গাড়িতে লোড করে টানেল থেকে বের হতে শুরু করে। এদিকে ভল্টের গার্ডরা তাদের কিছু পাইপের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে। আসলে বিস্ফোরণের ধোঁয়া এই পাইপগুলোর ভিতর দিয়ে উপরে উঠে এসেছিল। তখন তারা ব্যাপারটা চেক করার জন্য দুজন লোককে পাঠায়। এখন তাদের সামনে দিয়ে ফিশ আর স্যাম টাকা ভর্তি ময়লা ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। গার্ডরা তাদেরকে দেখেও কোনোরূপ সন্দেহ করে না। তারপর তারা হঠাৎ একটা রুম থেকে ধোঁয়া আসতে দেখে। তখন তারা দেখে যে রুমের ভিতরে বসে একজন লোক সিগারেট টানছে। আর এই লোকটা ছিল জিমির বন্ধু আর্ল, যাকে সে এই রুমে ওয়ার্কারের ছদ্মবেশে বসিয়ে রেখেছিল। আর্ল এখানে কিছুক্ষণ সেই গার্ডদের ব্যস্ত রাখে। আর সেই ফাঁকে জিমিরা টানেলের ভিতর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তবে একটা গেট তারা কিছুতেই খুলতে পারছিল না।
এর মধ্যে আবার জিমি গার্ডদের চোখে পড়ে যায়, তবে তারা তাকে ওয়ার্কার ভেবে জিজ্ঞেস করে যে কোথাও সে ধোঁয়ার স্মেল পেয়েছে কিনা। জিমি যখন বলে যে সে এমন কোন স্মেল পায়নি, তখন গার্ডরাও তাকে যেতে দেয়। তখন সে এসে জো এবং তার ভাইদের ওই গেটটা খুলতে সাহায্য করে। অবশেষে তারা ময়লার গাড়ি ভর্তি টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর জো আর ক্লাইড আবারও বাকি টাকাগুলো আনার জন্য বেসমেন্টে যায়। এভাবে তারা ভল্টটিকে পুরো খালি করে দিয়ে বেরিয়ে আসে। ফিরে আসার সময় তারা পাইপগুলো মেরামত করে আগের মতো করে দেয়। এবার জিমি তার গাড়িতে সব টাকার ব্যাগগুলোকে লোড করতে থাকে। এদিকে ক্লাইড আর জোর সাথে হঠাৎ ম্যাক্স নামে সেই লোকটা দেখা হয়ে যায়। এই লোকটার সাথে কিন্তু কিছুদিন আগে ক্লাইডের ফাইট হয়েছিল। এবার বাগে পেয়ে সে আর জো মিলে লোকটাকে ইচ্ছা মতো কেলিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বাইরে অপেক্ষা করতে থাকা মেলি তাদেরকে পিক আপ করে নেয়, আর জিমি সরাসরি তার মেয়ের গায়নের কম্পিটিশন দেখার জন্য রওনা দেয়। এদিকে জেলের সেই কয়েদিরা তখন জেলের ভিতরে সবকিছু অবরোধ করে রেখেছিল। তারা চারিদিকে অনেক জিনিসপত্র রেখে সব সিসিটিভি ক্যামেরাগুলো ব্লক করে দিয়েছিল। এবার তারা একটা ডাস্টবিনে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করে ফেলে, আর জেল কর্তৃপক্ষ সেই অ্যালার্ম শুনে ফায়ার সার্ভিস ডেকে আনে। এবং ঠিক এটাই ছিল জিমির প্ল্যানের বড় অংশ। ক্লাইড আর জোকে এই চুরি শেষে জেলে ফিরে যেতে হতো, তা না হলে তাদের উপরে সব সন্দেহ এসে পড়তো। তাই তাদেরকে আবারও জেলে ফেরানোর জন্য জিমি এই চালটা চালে। মানে সে যেন রীতিমতো মানি হাইস্টের প্রফেসরের মতো। তার প্ল্যান অনুযায়ী ফায়ার সার্ভিস ডাকা হলে জো আর ক্লাইড ফায়ার সার্ভিসের গাড়িতে উঠে পড়ে। তারপর তারা সেই গাড়িতে করেই জেলের ভিতরে পৌঁছায়, আর ফায়ার সার্ভিস কর্মীরা এসে দেখে স্রেফ ডাস্টবিনের একটা ছোট্ট আগুনের জন্য তাদের ডাকা হয়েছে। এই ফাঁকে জো আর ক্লাইড তাদের ড্রেস বদলে নিয়ে সাধারণ কয়েদিদের সাথে মিশে যায়। অন্যদিকে জিমি তার মেয়ের গানের অনুষ্ঠানে ততক্ষণ পৌঁছে গিয়েছিল। স্যান্ডি কিন্তু এই অনুষ্ঠানে অন্য একটা গান গাওয়ার কথা ছিল, তবে সে জিমিকে দেখে তার প্রিয় গানটাই গাইতে শুরু করে, কেননা সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো। ছোট্ট স্যান্ডির এই গানটা শুনে অডিয়েন্সও তার সাথে গান গাইতে শুরু করে, আর ফাইনালি সে এই কম্পিটিশনটা জিতে যায়। এরপর জিমি তাকে তার মায়ের সাথে যেতে দেয়, আর সে নিজে একটা অদ্ভুত কাণ্ড করে বসে। যেই টাকাটা তারা হাইস থেকে পেয়েছিল তার বেশিরভাগই সে একটা গ্যাস স্টেশনের সামনে রেখে আসে। তারপর সে একটা অপরিচিত নাম্বার থেকে পুলিশকে ফোন করে সেই স্টেশনের ঠিকানা দিয়ে দেয়। এবার পুলিশ এসে সেখান থেকে ওই টাকাগুলো উদ্ধার করে ফেলে। মানে চুরি করা টাকা বেশিরভাগই জিমি তাদেরকে ফেরত দিয়ে দেয়। কিন্তু এই কাজটা সে কেন করলো? আসলে এমনটা সে এই কারণে করেছে যাতে রেসের আয়োজকরা টাকা ফেরত পেয়ে খুশি হয়ে যায়, যার ফলে তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে বেশি জল ঘোলা করবে না। তবুও এফবিআই এই ঘটনার ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয়। এফবিআই এজেন্ট সারা এই ঘটনার সাথে সম্পর্কিত সবকিছু খতিয়ে দেখতে থাকে। তখন ক্লাইডের হাতে মার খেয়ে হসপিটালে ভর্তি হওয়া ম্যাক্সের সাথে তারা দেখা করে। সে তাকে জানায় যে ঘটনার দিন ক্লাইডের সাথে তার মারামারি হয়েছিল। ক্লাইডকে সে চিনতে পারলেও জোকে সে চিনতে পারেনি, কিন্তু সে জোর দিয়ে বলে যে এরাই হলো আসল চোর। তার টিমের ড্রাইভার ডেটন এই ঘটনার সাক্ষী দিতে পারবে বলে সে জানায়, কিন্তু ডেটন এফবিআই এর কাছে এমন কিছু দেখার কথা পুরোপুরি অস্বীকার করে। সে জানায় যে ওদিন সে ম্যাক্সের সাথে টানেলে ছিলই না। আসলে সেদিন রেস কার ক্র্যাশ হওয়ার পর ম্যাক্স আর ডেটনের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছিল। এই ঘটনার পর ডেটন তার টিম ছেড়ে চলে যায়, আর সেও ম্যাক্সকে একটা শিক্ষা দেওয়ার জন্য এফবিআই এর কাছে কিছুই বলে না। উল্টো ম্যাক্স মার খাওয়াতে সে বেশ খুশি ছিল। তবুও এজেন্ট সারা ক্লাইড আর জোর ব্যাপারে খোঁজ নিতে থাকে। তখন সে জানতে পারে যে কিছুদিন আগে ক্লাইড আর জিমি জোর সাথে জেলে দেখা করতে এসেছিল, আর তার কিছুদিন পরেই ক্লাইডও কার ক্র্যাশের জন্য জেলে ঢোকে। এই সব ব্যাপারগুলো পয়েন্টে মিলে গেলে সারা তখন জেল ওয়ার্ডানের সাথে কথা বলে। তবে ওয়ার্ডানের মনে কোনোই সন্দেহ ছিল না, কারণ ক্রিমিনালদের বন্ধু বান্ধব এখানে হরহামেশায় তাদের সাথে দেখা করতে আসে। এছাড়াও তাদের নিজেদেরও ক্রাইম করে জেলে ঢোকার ব্যাপারটা একটা নর্মাল কিছু। এছাড়াও ওয়ার্ডানের নিজের জেলের সিকিউরিটি সিস্টেম নিয়ে প্রচুর কনফিডেন্স ছিল, তাই সে বিশ্বাসই করতে চায় না যে কেউ জেল থেকে বেরিয়ে হাইস্ট সেরে আবারও জেলে ফিরে আসতে পারে। এমনকি সেদিন জেলে যা ঘটেছিল তাও তার কাছে নর্মালি মনে হয়। ফলে সারাও এই ব্যাপারে তেমন কোনো ক্লু পায় না। অন্যদিকে 3 মাস পর ক্লাইড জেল থেকে মুক্তি পায়। তারপর সে নিজের ঘরে ফিরে এসে একটা টাকা ভর্তি ব্রিফকেস আবিষ্কার করে। অর্থাৎ জিমি কিন্তু পুরো টাকাটাই পুলিশকে ফেরত দেয়নি, সে এই টাকাটার কিছু অংশ নিজের আর ক্লাইডের জন্য রেখেছিল। এদিকে জেলের ওয়ার্ডেন এবার নিজেই জোকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি সে সত্যটা বের করার জন্য তার পিছনে কোষে লাথি দেয়। কিন্তু লাথি ঝাঁটা খেয়েও জো তার
মুখ খোলে না, ফলে এই কেসের ধোঁয়াশা রয়ে যায়। অন্যদিকে এজেন্ট সারা এবার শার্লট মোটর স্পিডওয়ের প্রেসিডেন্টের সাথেও কথা বলে। তবে প্রেসিডেন্টও টাকা ফেরত পেয়েছিল বলে বেশ খুশি ছিল। তার উপর যে টাকা জিমি ফেরত দেয়নি সেটা ইন্স্যুরেন্স থেকে তারা পেয়ে গেছে, ফলে তার কোনো লসই হয়নি। মাঝখান থেকে জিমি কিছু টাকা স্রেফ মেরেই দিয়েছে, তাই সব পক্ষ খুশি থাকায় মামলার বেশি দূর গড়ায় না। তাছাড়া এজেন্টরা জিমির ব্যাপারেও খোঁজ নিয়ে দেখে যে ডাকাতির দিনে তো সে তার মেয়ের গানের অনুষ্ঠানে ছিল, যার ফলে কারো বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় 6 মাস পর এই কেসকে ক্লোজ করে দেওয়া হয়। এখানে জিমি যদি পুরো টাকাটাই রেখে দিত তবে এই কেস কিন্তু কখনো চাপা পড়তো না, সারা জীবন তাকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হতো। কাজেই বুঝতে পারছো যে সে টাকাটা কেন ফেরত দিয়েছিল। তার এই মাস্টারমাইন্ড লেভেলের প্ল্যানের মাধ্যমে কিছু টাকা মেরে দিয়েও সে বহাল তবিয়তে থাকে। অন্যদিকে 6 মাস পর জো জেল থেকে মুক্তি পেয়ে যায়। তারপর সে ক্লাইডের সাথে গিয়ে দেখা করে। সে ভেবেছিল যে জিমি হয়তো পুরো টাকাটাই ফেরত দিয়ে দিয়েছে, তাই সে তার সঙ্গীদের সাথে কথা বলতে চায়, কারণ তার ভাগের টাকা তাকে দেওয়া হয়নি। তবে ক্লাইড তাকে জানায় যে জিমি তার মেয়ের কাছাকাছি থাকার জন্য অন্য শহরে চলে গেছে, তাই সেও হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তবে এর একদিন পরেই হঠাৎ কেউ একজন তার দরজায় কড়া নাড়ে। তখন সে বাইরে এসে কাউকে দেখতে পায় না, তবে বাড়ির বারান্দায় একটা শাবল পড়ে থাকতে দেখে সে। প্রথমে সে ব্যাপারটাকে গুরুত্ব না দিলেও পরে সেই শাবল দিয়ে বাড়ির উঠোনের কাছে যায়, আর ওখানে গিয়ে দেখি বাগানটা কিছুক্ষণ আগে খোঁড়া হয়েছে। তারপর সে ওই উঠানটাকে খুঁড়তে শুরু করে, আর এবার সে সেখানে টাকা ভর্তি একটা ব্যাগ খুঁজে পায়। অর্থাৎ জিমি কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। শুধু তাই নয়, এই হাইস্টে যারা তাকে সাহায্য করেছিল তাদের সবার কাছেই সে পেমেন্ট পৌঁছে দেয়। জোর মতন তার দুই ভাইও নিজেদের ভাগের টাকা পেয়ে যায়, আর সেই সিলভিয়া নামের মেয়েটাও তার ভ্রাম্যমাণ হসপিটালের জন্য বড় অঙ্কের ডোনেশন পায়। এই ডোনেশনটা যে জিমি পাঠিয়েছে তা তো তোমরা বুঝতেই পারছো। এছাড়াও সেই ওয়ার্কার যাকে তারা কেক পাঠিয়েছিল তাকেও জিমি একটা টাকার অংশ পাঠায়। এভাবে সবাইকে খুশি করার পর তারা সবাই মিলে ক্লাইডের বারে ড্রিঙ্ক করতে আসে। ততদিনে জিমি আর সিলভিয়ার মধ্যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে। অন্যদিকে মেলি আর জো একে অপরের ক্লোজ হতে থাকে। তবে সব কিছুর মাঝে হঠাৎ বারে এসে হাজির হয় এজেন্ট সারা। তবে ক্লাইড কিন্তু তাকে চিনতে না পেরে ড্রিঙ্ক সার্ভ করে। তো বুঝতেই পারছো যে এত সহজে তাদের পিছু FBI ছাড়বে না। হয়তো আমরা এই মুভির কোনো পার্ট 2 থাকলে সেখানে আরো ইন্টারেস্টিং কিছু দেখতে পারবো। তাও ফাইনালি ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।